আর 2008টা হচ্ছে সবচেয়ে স্পেশাল। আমার অন ক্যামেরায় বলবে যে কেন আমার ব্লগে আসে, কথাই বলবো যে এতে কিচ্ছু হয় না, সংসারের কাজকর্ম করা, খুন্তি দাঁড়াতে কিচ্ছু হয় না। হলুদ মাখিয়ে এই জামগুলোকে রোদে দেওয়া হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও আছি। তো আজকে খুব সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি, কারণ 8টা সাড়ে 8টার মধ্যে আমাকে একটা জায়গায় যেতে হবে, খুবই দরকারি বলতে পারো, এমার্জেন্সি পারপাসেই। তোমরা ব্লগটা যদি পুরো দেখো নিশ্চয়ই বুঝতে পারবে। আর আজকে ব্লগটা কিন্তু এতটুকু স্কিপ করো না, খুব খুব সুন্দর একটা ব্লগ কিন্তু তোমার জন্য আমি তৈরি করেছি। তো দেখো, সকাল সকাল ঘরের সব জানলা দরজা খুলে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। খুব তাড়াতাড়ি আজকে আমাকে সংসারের কাজ কিছুটা হলেও করে নিয়ে তারপরে বেরোতে হবে, তারপরে ফিরে এসে আমাকে আদার্স কাজ করতে হবে। তো প্রথমেই দেখো, আমি আগে জলটা খেয়ে নিলাম, মানে মেথি মৌরির জল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়ে নিলাম। আর এখনও ওরা কেউ ঘুম থেকে ওঠেনি, একটু পরে ডাকবো। কিছুটা কাজ আমি আগে এগিয়ে নিই, 5 মিনিট একটুখানি বসে ভাবি যে কোনটার পর কোনটা করব, তারপরে কিন্তু আমি ওদের সবাইকে ডাকবো। আজকের ওয়েদারটা একদম অন্যরকম, মানে মনে হচ্ছে বৃষ্টি হবে হবে। জানি না বৃষ্টি হবে কিনা, বাট বলেছে তো আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টি হবে, ঝড় হবে। ঝড় না হোক বাবা, বৃষ্টি হলেই হলো। এত ভ্যাপসা গরম আর পারা যাচ্ছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে বিশ্বাস করে। তো যাই হোক, ওয়েদারটা ভীষণ ভালো। আর আমার এই গোলাপ গাছটার অবস্থা খুব খারাপ। গোলাপ গাছটা জানি না কবে ঠিক হবে, বর্ষার জল পেলেই গোলাপ গাছটা ঠিক হয়ে যাবে। আর মোটামুটি এখন খুব একটা সকালও না, খুব একটা বেলাও না, ওই কটা বাজে এখন, 7টা নাগাদ বাজে। ঠিকঠাকভাবে এখনও সব লোকজন চলাফেরা করেনি। আরে ফোটা ফোটা না বৃষ্টি পড়ছিল, ওই দেখে আমি বাইরে এলাম। যেই বাইরে এলাম দেখি বৃষ্টি কমে গেছে। এখন ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল, দেখেছো? ফোটা ফোটা বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম যে 2-3 ফোঁটা গায়ে ফেলবো। যেই বেরোলাম দেখি আর বৃষ্টি পড়ছে না। তো চলো, মেঘটা পুরো, মানে আকাশটা পুরো গুমড়ে আছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো চলো কাজ বাজ শুরু করা যাক। আর ওই একটা আম দেখা যাচ্ছে, দেখ ওই একটা, এই যে একটা এত বড় গাছে এই মাত্র কটা আম। তো চলো, গুড মর্নিং বলে দিনটা শুরু করা যাক। বন্ধুরা, একটা সময় ছিল যখন আমার মর্নিং স্টার্ট হতো ঘন করে দুধ চা দিয়ে শুরু হতো, মানে একদম ঘন করে চা করতাম দুধ দিয়ে চিনি দিয়ে, সেটা খেয়ে আমি আমার দিনটা শুরু করতাম। তখন যে আমার শরীরের কি সমস্যা ছিল সে আমি বলে বোঝাতে পারবো না। তো তারপরে আমি আস্তে আস্তে কিন্তু সব খাওয়া ছেড়ে দিলাম, মানে দুধ চা খাওয়া ছেড়ে দিলাম, চিনি দিয়ে চা খাওয়া ছেড়ে দিলাম। এখন শুধুমাত্র আমি চা পাতাটাকে জলে ফুটিয়ে সেটাকে ভিজিয়ে 1 কাপ খাই। তাও কিন্তু সেটা আমি এমটি স্টমাকে খাই না, সেটা আমি বেলাতে কিন্তু খাই। তো বন্ধুরা, সকাল সকাল আমি আর হাজব্যান্ড চলে এসেছি ডাক্তারখানা। তো ডাক্তারখানা কেন এসেছি, কিসের জন্য এসেছি, অবশ্যই তোমরা ব্লগটা পুরো দেখলে বুঝতে পারবে। আর আসার পথে একটু সবজি বাজার করে নিয়ে বাড়িতে ফিরে। তো বন্ধুরা, ডাক্তারখানা থেকে আপাতত এই ওষুধটা দিয়েছে, এটা দিয়েছে, সবই এনার্জেটিক বুস্টার ওষুধ দিয়েছে। আর এটার মধ্যে করে রেখেছি, মানে এইটা 1 প্যাকেট এটার মধ্যে করে রেখেছি। এটা সারাদিন, মানে যেমন ওয়ারেস হয় না, সেম সারাদিন এটা খেতে বলেছে 1 লিটার জলে। আর একটা আবার 2টো দিয়েছে, একটা করেছি আর একটা রয়েছে। আর এই ওষুধটা খেতে বলেছে। আর মা এখানে কালকে আম কেটে রেখেছিল, দেখো আজকেই রোদ নেই। ভাবলাম আজকে একটু রোদ খাবো, আমটাকে ছাদে নিয়ে যাব, কিন্তু 1 ফোঁটা তো রোদ নেই। কী দেবো বলো তো? এইটাতে টকের আচার হবে, আর কয়েকটা আম আছে সেটা দিয়ে মিষ্টি আচার হবে। কারণ টকের আচার আমি আর মা খুব একটা খাই না, মেয়ে আর হাজব্যান্ড টক খেতে খুব ভালোবাসে, আর আমাদের জন্য মিষ্টি আচার হবে। তো কিছু করার নেই, থাক এমনি এখানটাই থাক, একটু হাওয়াতে থাক, দিয়ে রাখলাম যদি কিছু হয় একটুখানি। তাও এখানটা যদি আসে একটুখানি রোদ তো আজকে ওঠেনি। তো চলো রান্নাটা শুরু করি, মাংসটা করি, আবার ফিরছি। এই মাত্র যাচ্ছি না, বাড়িতে ফিরলাম। প্রচণ্ড গরম, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। সকালে একটু কি ঝিরঝিরে বৃষ্টি হলো, তারপর আরও ভ্যাপসানি গরম বাড়লো। তো ডাক্তার বললো না, কদিন ধরে আমার শরীরটা লাইট কম আসছে, কদিন ধরে বললো না শরীরটা খুব দুর্বল লাগছে, বলে না কাজে আমার কোনো এনার্জি পাচ্ছে না। কেউ মনে হয় ব্যাক সাইড দিয়ে পুশ করে আমাকে কাজে লাগাচ্ছে।
তো ওই জন্য ডাক্তার আমার হাজব্যান্ডগুলো চলে করে ডাক্তার দেখিয়ে নিই। তো আমি না কোনো কিছুতে ইগনোর করি না, আগে দেখিনি, অল্প থাকতে একটা দেখিয়ে নেওয়াটা বেস্ট। আমরা গৃহিণীরা একটা জিনিস সবসময় আমরা ইগনোর করি আমাদের শরীরটাকে, সবার ফার্স্ট আমরা ইগনোর করি আমাদের শরীরটাকে। আমরা ঠিক করে দেখাই না, ডাক্তার দেখাই না, ও হচ্ছে হবে ঠিক হয়ে যাবে, এইগুলো ছেড়ে রেখে দিই, তারপর সেটা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায়। তো যাই হোক, আমার না অনেক আগে থেকেই কোলেস্ট্রল ছিল, আর রিসেন্ট 1-2 বছর আগে আমার ইউরিক অ্যাসিডে ধরা পড়েছিল, কিন্তু আমি কোনো ওষুধ খেতাম না, ভাবতাম হয়তো যে ঠিকঠাকভাবে একটু মেনটেন করলেই কমে যাবে। তো ডাক্তারবাবুর কাছে গেলাম, গিয়ে উনি আমাকে পুরোপুরি কিওরলি সব ক্লিয়ারলি সব বললো যে কোলেস্ট্রল, যে ইউরিক অ্যাসিড বা যে রোগগুলো আমাদের বংশগত হেরিডিটি জিনগত আসে, বাবা মার থাকলে তারপর সন্তানরা পায়, সেইগুলো কিন্তু যাওয়া শরীর থেকে খুব চাপ, ওগুলো যেতেই চায় না, ওষুধ ছাড়া সেগুলো চায় না। এমনি যদি তোমার শরীরে কোলেস্ট্রল হয় বা প্রেশার সুগার হয়, তুমি ওষুধ খেলে তুমি না খেলেও তুমি মেনটেন করলে ঠিক হয়ে যাবে, কিন্তু যেগুলো হেরিডিটি আসে, জিনগত আসে, সেগুলো কিন্তু একদম কিউরেবল নয়। তো ওর জন্য আমাকে ওষুধ খেতেই হবে। আবার কালকে টেস্ট করতে দিয়েছে, সেই টেস্টগুলো করে রিপোর্ট নিয়ে তারপরে আবার যাবো ডাক্তারখানা, ডাক্তারবাবু সেই বুঝে আমাকে প্রেসক্রাইব করবে। তো আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু ওই প্রচুর পরিমাণে সারাদিন লেবার দিই, সংসারে খাটাখাটি করি, সিঁড়ি দিয়ে ওঠানামা করি। ডাক্তারবাবু আমাকে একটা কথাই বললো যে এতে কিচ্ছু হয় না, সংসারের কাজকর্ম করা, খুন্তি নাড়াতে কিচ্ছু হয় না, যতক্ষণ না তুমি আধ ঘন্টা হাঁটাহাঁটি করছো। এক্সারসাইজ না করলেও তুমি 30 মিনিটস এমন হাঁটো যাতে তোমার শরীর থেকে সব ঘাম ঝরে যায়, তবেই তোমার কোলেস্ট্রল কিন্তু নিয়ন্ত্রণে থাকবে, নাহলে কিন্তু কোলেস্ট্রল যাবে না। তো এখন এই চেহারায় সারাদিন এত খাটার পর যদি মনে হয় যে গিয়ে আবার আমাকে পার্কে বা মাটিকে আধ ঘন্টা হাঁটতে হবে, তাহলে ভাবো কতটা চাপের। কিন্তু শরীরের জন্য হয়তো আমায় করতে হবে, আরও হয়তো আমি রোগা হয়ে যাব, কিন্তু শরীর সুস্থ থাকাটাই ভাবছি সবচেয়ে বড় কাম্য। এখন বলছি না, এখন ধন সম্পদ থেকেও আমার মনে হয় স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় সম্পদ আজকালকার দিনে, যার রোগের পরিমাণ বেড়েছে। তো চলো আর বক করছি না, এবার কাজ শুরু করা যাক, অনেকটা বেলা হয়ে গেছে। চাটা খেয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে, চলো। তো এদিকে হাজব্যান্ড আবার টিফিন খেতে চলে এসছে, তো ওকে টিফিনটা আমি করে দিলাম, ও টিফিনটা খেয়ে নিল। এরপর আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু অনেক কাজ বন্ধুরা পড়ে আছে, বুঝতে পারছো, সংসার ছেড়ে যদি সকালবেলা কেউ কোথাও বেরোয়, তার সংসারের কি হাল হয়। তো ওই জন্য আমি চিকেন রান্না করবো, চিকেন কষা করব। তো চিকেনটা একটু ভালো করে ধুয়ে নিলাম, আর চিকেন ধুতে দেখবে অনেকটা সময় চলে যায়, আর আমি একটু বেশি করে জল ফেলে ফেলে ধুয়ে ভালো করে চিকেনটা আমি ধুই। আর চিকেনটাকে আমি একটু আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো, কারণ চিকেন তুমি যত বেশি ম্যারিনেট করে রেখে দেবে তত সুন্দর কিন্তু সেন্ট হয় আর তত সফট হয়। তো আমি একটু ভিনিগার দিয়ে, আর পাতিলেবুটা ছিল না বলে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, আর একটু রসুন, আদা, নুন, কাশ্মীরি মির্চ যা থাকে সেটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর চলে এলাম আমি আমার বেডরুমটা ক্লিন করতে। আর বেডরুম ক্লিন করতে করতে আমি আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর কিন্তু আনসার দেবো। তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, ওর নাম কণিকা, তুমি আমায় কমেন্ট করে বলেছিলে যে তুমি একটু আলসে প্রকৃতির, শুধু সংসারের কাজগুলো তোমার করতে একটু লেজি লাগে বা আলসেমি লাগে। তো বলি বন্ধু, আমি জানি না তুমি সংসারের কাজগুলো কিভাবে করো, শুধু এক নাগারে গড়পাত্তা যদি তুমি সংসারের কাজগুলো করো না, তোমার কিন্তু একঘেয়েমি চলে আসতে বাধ্য হবে। সংসারের কাজগুলোর মধ্যেও কিন্তু একটু আধটু চেঞ্জের দরকার। যে কোনো কাজ যদি তুমি একই প্রসেসে করে যাও, সেটার মধ্যে একঘেয়েমি চলে আসে। সংসার কাজ করতে করতে তোমার পছন্দের তুমি যে কোনো গান শুনতে পারো, তোমার যে গানটা ভালো লাগে সেটাই তুমি ব্লুটুথে দিতে পারো, এফএমে দিতে পারো, টিভিতে দিতে পারো, সেই গান শুনতে শুনতে তুমি কাজ করতে পারো। গান শুনতে শুনতে কাজ করলে না একটা আলাদা কিন্তু এনার্জি পাওয়া যায়। বা তুমি যদি ধরো টিভি দেখতে পছন্দ করো, টিভি দেখতে দেখতে তুমি আনাজটা কেটে নাও, টিভি দেখতে দেখতে কোনো জায়গাটা ডাস্টিং করে নাও, টিভি দেখতে দেখতে জামা কাপড় প্রেস করে নাও, জামা কাপড় গুছিয়ে নাও। দেখো কিভাবে কাজ করবে সেটা তোমাকে আমি বলে দিতে পারবো না, তুমি কিভাবে কাজ করলে তোমার সুবিধা হবে বা তোমার একঘেয়েমি আসবে না, সেটা কিন্তু তোমাকেই কিন্তু ডিসাইড। ধরো তোমার রোজ ঘর মুছতে পছন্দ নয়, তুমি রোজ ঘর মুছো না, তুমি সপ্তাহে ভাগ করে নাও যে এই কটা দিনে আমি ঘর ঝাড় দেবো আর এই কটা দিনে আমি ঘর মুছবো, এইভাবে কাজটা ভাগ করে নাও। রোজ তোমাকে ডাস্টিং যদি তোমার রোজ ভালো না লাগে, রোজ ডাস্টিং করো না,
ডিভাইড করে নাও। আজকে আমি বেডরুম ডাস্টিং করব, কালকে আমি ডাইনিং রুম ডাস্টিং করব, এরপর দিন স্টাডি রুম ডাস্টিং করব। এইভাবে ভাগ করে নাও। প্রত্যেক দিন যে তোমাকে একই কাজ ডেলি করতে হবে, আমি করছি বলে যে তোমাকেও করতে হবে, এর কোনো নেসেসিটি নেই। আমি আমার ব্লগের মাধ্যমে এটাই দেখাই যাতে আমার কাজ দেখে তোমরা যাতে একটু এনার্জি পাও বা তোমরা মোটিভেট হও, কাজ করার উৎসাহ পায়, তাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর একটা জিনিস অবশ্যই বলবো, তোমাদের দৈনন্দিন কাজের মধ্যে যে কাজটা তোমার সবচেয়ে বেশি করতে ভালো লাগে সেটা অবশ্যই অ্যাড অন করে রাখবে। যেমন ধরো যে কাজটা আমি এখন করছি, এই কাজটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমি কিন্তু প্রত্যেক দিন আমার সব কাজের মধ্যে এই কাজটা কিন্তু ইনক্লুড করে রাখি। মনে হয় যে না, আমি প্রত্যেকটা কাজের মধ্যে আমার যে প্রিয় কাজটা সেটাও কিন্তু আমি করে নিলাম। তো দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে। আর আমার এখানে যে এনার্জি ড্রিঙ্কসটা দিয়েছিল সেটাও কিন্তু খাওয়া হয়ে গেছে। মানে ডাক্তার যে দিয়েছিল যে ওআরএসটা, সেটাই 1 লিটার জলে, মানে 1 লিটার জলটা পুরো আমাকে একদিনে শেষ করতে হবে। তো ওটাই আমি খেয়ে নিলাম একটুখানি। আর প্রচণ্ড ভালো, বিশ্বাস করে ইনস্ট্যান্ট এনার্জি আসে। আর দেখো এখানে আমার পেঁয়াজ, আমি তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটাকে একটু লালচে লালচে ভেজে এইবারে কিন্তু চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেবো। চিকেন না দেখে ভালো করে না ভাজলে এটা কিরকম বিচ্ছিরি গন্ধ ছাড়ে, ওই জন্য আমি কিন্তু চিকেনটাকে একটু ভেজে নিলাম। তো এরপর আমি কাশ্মীরি মির্চ দিলাম, টমেটো দিলাম, আর ওখানে দেখো আমার ডালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার ভাতটা হচ্ছে। আজকে ভাতটা আমি বড় গ্যাসে বসি, 3টে গ্যাস ওভেন আজকে আমি অন করেছি, না হলে কিন্তু আমি আজকে রান্না শেষই করতে পারবো। জয়শ্রী, তুমি কমেন্ট করে আমাকে বলেছিলে যে আমার কথাগুলো শুনলে তুমি অনেক বেশি মনে জোর পাও, নিজেকে নতুন করে ভাবতে তোমার ইচ্ছা করে। তো বন্ধু বলবো, তোমার কমেন্টটা পেয়ে আমি খুব খুশি হলাম যে পৃথিবীতে একটা মানুষ হলেও তো আমার কথা শুনে সে নতুন করে বাঁচতে শিখেছে। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আর কৃষ্ণা, তুমি আমায় কমেন্ট করে বলেছো যে আমার ব্লগগুলো তোমার কাছে মর্নিং সানলাইটের মতন। আর আমি বলবো বন্ধু, অন ক্যামেরায় তোমাদের কমেন্টগুলো আমার কাছে মর্নিং সানলাইটের মতন। তোমাদের কমেন্টগুলো আমাকে এত বেশি মোটিভেট করে, এত বেশি এনার্জি দেয়, বিশ্বাস করো পৃথিবীতে কারোর কাছ থেকে আমি এত বেশি মোটিভেশন পাইনি যা তোমাদের থেকে আমি পেয়েছি। তো কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমার এখানে চিকেনটা কষাও হয়ে গেছে। আর চিকেনটা আমি একদম জল ছাড়া আজকে রান্না করেছি, মানে কষাতে কষাতেই না আমার চিকেনটা পুরো ছেড়ে গেছে। আর এখানে আমার চাটনিটাও কিন্তু টোটালি রেডি হয়ে গেছে। আর চাটনির রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। প্রত্যেক দিনই দেখো আইদার চাটনি না হলে টক, যে কোনো একটা কিন্তু আমার ঘরে হবেই হবে। তো চাটনিটা আজকে করলাম, আজকে কিন্তু আর টক করিনি। আর এখানেও কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে। আর চিকেনটা সত্যি কথা বলছি বন্ধু, আজকে আমি অনেকটা এফোর্ট দিয়ে যে ভেবেইছি আজকে আমি চিকেনটা যে করে হোক ভালো করবই। আর সত্যি কিন্তু দারুণ হয়েছিল। সকালে এত সুন্দর ওয়েদার ছিল, ভাবলাম বোধহয় বৃষ্টি হবে। আর কে বলবে, দেখো শুধু রোদের তেজটা দেখো, মানে আজকে হচ্ছে সবচেয়ে রোদের তেজ। ওই জন্য আমগুলোকে একদম রোদে দেওয়া হয়ে গেছে, যেভাবে রোদে দিয়ে দিচ্ছি আমগুলো একদম একটু নুন আর হলুদ মাখিয়ে এই যে আমগুলোকে রোদে দেওয়া হয়ে গেছে। এখানেই দিয়েছি, এখানে যা মোটামুটি রোদ আছে আর ছাদে গিয়ে যাওয়ার দরকার নেই, পুরো রোদে ভর্তি, দেখেছো তো। চলো আমি এবারে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপর আবার তোর সাথে কথা বলছি। কি রোদ বাবা, পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে, পুরো পরিষ্কার আকাশ দেখো। তো সব কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেল। এইবারে এসেছি সব ঘর দোরগুলোকে একটু অন্ধকার করতে। আর আজকে আমি বলেছি মেয়েকে, তুই ক্যামেরা অন করে ভিডিও কর, আমি কাজ দেখাবো। আর দেখো ওই যে আঙুল দেখালো, দেখেছো তো, আমাকে বলছে মা তুমি আজকে আমাকে দিয়ে ভিডিও করেছো তো, যখন তোমার ভিডিওটা আপলোড হবে তোমার বন্ধুরা তোমায় কী বলবে দেখবে আমি একটা জিনিস করেছি। আমি তো কী করেছিস বল, কিছুতেই বলছে না। ওই যে ভিক্টরির সাইনটা দেখছো না, মানে যে ওকে যদি বলে কেমন আছিস, ভালো আছিস, কী করছিস, ওই সাইনটা দেখায়, মানে একদম বিন্দাস আছে, ঠিক আছে। ও ক্লাস 10এই পড়ে, কিন্তু বুদ্ধি একদম সেই ক্লাস কেজির বাচ্চার মতন। তো চলো বন্ধুরা, এখানে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবারে কাচাকুচি যেগুলো করেছিলাম সকালবেলা, যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলো এবার একটুখানি মেরে দিচ্ছি। এত পরিমাণে রোদ যে ছাদে গিয়ে মেলার সাহস আমার নেই, মানে আমি এইখানটা না আমি পা রাখতে পারছি না, আমার পা পুড়ে যাচ্ছে। তো ছাদে ভাবো কী অবস্থা। যা ছোটোখাটো জিনিস আছে আজকে কেচেওছি অনেক, সেগুলো সব মেরে দিলাম। আর বড় বড় যে নাইটি ফাইটিগুলো সব কিন্তু আমি এখানে মেরে দিলাম। আর কি পরিমাণে রোদ তোমরা দেখলে বুঝতে পারছো। আর আমগুলোকে আজকে আর ছাদে নিয়ে যাবার ক্ষমতায় কুললো না, এইখানেই কিন্তু রোদে দিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে মাংস একদম কষা করেছি, হাজব্যান্ড বলেছে জল ছাড়া মাংস রান্না করতে, সেটা করেছি। চাটনি
এটা শাক আছে আর এটা ডাল আছে, ঠিক আছে। একদম এইভাবে আজকে রান্নাটা করে শটাং করেছি। আর মাংসটা কিন্তু একদম কষা করেছি, ঠিক আছে, একদম জল ছাড়া মাংস। আমি তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম আজকে কী করেছি। চলো হাজব্যান্ডকে খেতে দিই, তারপর আবার কথা বলছি। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার আজকে 2008 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। হ্যাঁ 2000 হয়ে গেছে, 2008 হয়েছে। আমার মেয়ে পাশে বসে আছে কিন্তু ও মুখ দেখাবে না, তোমরা জানো আমি বারবার বলেছি। আর আজকেও অন ক্যামেরায় বলবে যে কেন আমার ব্লগে আসে না, ঠিক আছে। তোমরা তো অনেকেই ভাবো যে দিদি কেন তোমার মেয়েকে দেখাও না, তো বলবে যে কেন দেখাও না। আর 2008টা হচ্ছে সবচেয়ে স্পেশাল আমার জীবনের দিন, কারণ আমার কেন প্রত্যেকটা মেয়েদেরই একটা স্পেশাল দিন, যেদিনকে সে মা হয়, যেদিনকে তার শরীর থেকে একটা প্রাণ প্রতিষ্ঠা হয়, তাই তো। তো আজকের দিনেই কিন্তু মানে 2008 সালে আমার মেয়ে এই পৃথিবীতে এসেছিল, তো ওই জন্য এই ডিজিটটা আমার কাছে খুব স্পেশাল। আর আজকে আমার 2008 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো এটা তোমরা ছাড়া পসিবল হতো না। আমি কোনো রকম কমেডি পোস্ট করিনি বা আমি কোনো রকম ভয়েস ওভার দিয়েও বলিনি, আমি একদম অন ক্যামেরায় এসে বলছি থ্যাংক ইউ সো মাচ গো, তোমরা ছাড়া আমার এতটা আমি এগোতেই পারতাম না। তো বল এবার তুই আমার সাবস্ক্রাইবার বন্ধুকে কেন তোরা তুই সামনে আসিস না, বল। আমার ক্যামেরা আসতে ভালো লাগে। জোরে বল, শুনতে পাচ্ছি না, না হেসে বল বল। আমার ক্যামেরায় আসতে ভালো লাগে। কেন ভালো লাগে না, মানে কি সমস্যা তোর? মানে নার্ভাস লাগে। নার্ভাস লাগে? আর তুই জীবনে কোনোদিনও আসবি না? আসবি না? ঠিক আছে, তো শুনে নিলে আমার মেয়ে কি বললো, তো এখন পড়ছে। তো চলো আর কি বলো বলো, যদি না আসতে চায় আমার তো কিছু করার নেই। আমি আর আমার মা দুজন মিলেই ব্লগে আসি। আর কি বলবো, আমার হাজব্যান্ডও খুব একটা আসতে চায় না, ওকে জোর জবরদস্তি করে আনা হয়। ইভেন কোনো জায়গায় ও ক্যামেরা আমাকে অন করতে দেবে না, মানে যদি আমি কোনো জায়গায় একটু ক্যামেরা ক্যাপচার বন্দি করি, ধরো সঙ্গে সঙ্গে বলে ক্যামেরা অফ করো। মানে ওরা দুজনে, আমার হাজব্যান্ড আমার মেয়ে দুজনেই একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তো ওই জন্য আমাকে একাই পুরো ব্লগটা কন্টিনিউ করতে হয়। জানি না কতদূর করতে পারবো, ওদের যদি ব্লগে আনতে পারতাম মনে হয় আরও ভিউজ হতো, আরও মানে অনেক কন্টেন্ট পেতাম, কিন্তু কিছু করার নেই। কাউকে জোর জবরদস্তি করে প্রেশার ক্রিয়েট করে আমি আমার ব্লগে আনবো না। যে স্বাচ্ছন্দ্য বোধ করবে সে অলওয়েজ ওয়েলকাম। তো চলো এবার আমি স্নানে যাই, তারপর আবার তোমার সাথে ফিরছি। হ্যাঁ হ্যাঁ, এবারে ফুরুষ ফুলটা খুব সুন্দর ফুটে, দেখো তোমাদের ফুরুষ ফুল দেখাই, দেখো কি সুন্দর ফুরুষ ফুলটা ফুটেছে, দেখো থোকা থোকা, ছোট্ট গাছ, বেশি বড় গাছ না, আর নিচেও কত পড়ে গেছে। এই দেখো কি সুন্দর দেখতে না, দেখো কি সুন্দর দেখতে। আর বৃষ্টিতে পড়েছে কি দারুণ লাগছে। ইস মা দেখো সব ঝরে গেল পুরুষ ফুলগুলো, মা দেখো। কোন কড়িটা? এইটা না, একটা যে কোনো একটা করি তো দেখি কি, ই বাবা কি সুন্দর, এই দেখো এবার ওখানে ভাত তুললে এবার কি সুন্দর। আমরা বাচ্চা বার করতাম ছোটবেলায়। না আর বাচ্চা তোমায় বার করতে হবে না, থাক, ওরা আপনি ফুটবে। কি সুন্দর লাগে, আগের বারে কিন্তু এরকম ফোটেনি মা, এবার পুরো থোকা গাছটা সাদা আছে, গোলাপি আছে, অনেক রকম কালার আছে। কতদিন নার্সারিতে যাওয়া হয়নি যে গিয়ে একটুখানি গাছ আনবো। আর এই গাছটা প্রায় মরেই যাচ্ছিল বলো মা, বৃষ্টির জলে না। এই দেখো এইখান থেকে আবার বেরোচ্ছে গাছটা। যাক আজকে আর গাছে জল দিতে হবে না। এই গাছটাও মরে যাচ্ছিল না মা, ইয়ে না আকন্দ ফুলের গাছটাও মরে যাচ্ছিল, জামরুল গাছটাও মরে যাচ্ছিল, মরে গেছিল মানে বেঁচে গেছে। আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে। আর দেখো বেদানা গাছে কত করি এসছে, একটা বেদানা খেতে পারলাম না, সব খেয়ে চলে গেছে। গন্ধরাজটা কত বড় বড় গন্ধরাজ হয়েছে, দেখো তিনটে তিন রকম সাইজ হয়েছে। চলো আজকে আর গাছে জল দিতে হবে না। আর এইখানেও আমাদের পাতিলেবু তো প্রচুর করি এসছে, দেখো ফুল এসছে পাতিলেবু গাছে। তো চলো পাতিলেবুটাকে একটুখানি 0.050 স্প্রে করতে হবে, বা তোমার আর একটা আছে না কি স্প্রে করলে ভালো হয়, সেটা স্প্রে করতে হবে, বোরনটা স্প্রে করতে হবে, কিছুটা স্প্রে করতে হবে। তো চলো আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে। আমাদের এখানে দুটো পরপর মসজিদ আছে, একটা এই মসজিদটার সামনে, এই যে মসজিদটা আছে একটা, এই একটা মসজিদ আছে, আর একটা একদম দূরে মসজিদ আছে একটা, ওই দেখো ওই একটা মসজিদ আছে। হ্যাঁ ওটা মাঠে বেঁধে দাও। দড়িটা কোথায় গেল? দড়িটা ছিঁড়ে পড়ে গেছে, দড়িটাই কোথায় নিচে পড়ে গেছে। তো চলো, আর এই দেখো এই একটা দেখে বোতাম ফুল, কি সুন্দর, একদম ছোট্ট চারা নিয়ে এসেছিলাম, দেখো গাছটা পুরো বোতাম ফুলে ভর্তি হয়ে গেছে, দেখেছো কি সুন্দর।
দারুণ লাগছে না গো, কি ভালো লাগছে বিশ্বাস করো। মনে হচ্ছে সারাদিন যদি আমি এই জায়গাটা থাকতে পারতাম, আমার আর কিচ্ছু চাই না, আমার কোনো জায়গায় যেতে হবে না। যদি আমাকে সারাদিন কেউ বলে তুই এখানে থাক, আমাকে কিন্তু আটকে রেখে দেয়, আমি সারাদিন এখানে থাকবো। তো চলো, ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। আবার কালকে দেখা হবে নতুন ইন্টারেস্টিং ব্লগ। দেখুন সবাই খুব খুব ভালো থেকো, টাটা।